আগের পর্বে পুরো গুলমার্গের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে আমাদের যাওয়া হচ্ছে পেহেলগাম। তো আমি একটাই রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে, আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো চলুন এবার শুরু করা যাক আজকের পর্ব। দাদার সাথে কথা বলেছি, ঘোলে একটা ছিপ জোগাড় করেছি, দাদারই ছিপ ছিল, আর এই মাছ ধরার জন্য পুরো রেডি। তো দেখা যাক একটা মাছ পাওয়া যায় নাকি। ডাল লেকে মাছ ধরার অভিজ্ঞতা মানে আপনারা কি কেউ কল্পনা করতে পেরেছেন? মানে আমি তো স্বপ্নে কল্পনা করতে পারিনি ডাল লেকে যে আমি এসে মাছ ধরার অভিজ্ঞতা করতে পারবো। তো আজ এই মাছ ধরছি আমি ডাল লেকে বসে। ঘড়ির কাঁটায় 7:30, উঠেছি 5:30টায় সানরাইজ দেখবো বলে। ভুলেই গেছিলাম যে কালকে সানসেট কিন্তু এই দিকটায় হয়েছিল। তো মাথায় ছিল যে এদিক থেকে আবার সূর্যোদয় হবে, কিন্তু আবার হঠাৎ করে মাথায় মনে এলো যে এদিক থেকে আর হবে না, সূর্যোদয়টা কিন্তু ওপাশ থেকে হয়েছে। আকাশটা পুরো নীল, একদম হালকা আপনার মেঘের ছটা আকাশে, আর পেছন থেকে সূর্যটা উঠেছে। মানে দারুণ অনুভূতি। বোটে করে করে ওই কাওয়া, ফ্লাওয়ার এইগুলো সব ঘোরাঘুরি করছে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে পেহেলগাম। এখান থেকে আমরা 9:30টার সময় বেরোবো, গাড়ি থাকবে 12 নম্বর গেটে। ওখান থেকে সোজা আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবো। এর মধ্যে যদি কিছু হয় তাহলে আমি আবার আসছি ভিডিওতে। স্টে টিউন, সঙ্গে থাকুন, আর ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। শিকারা থেকে কিন্তু এখনো বেরোয়নি, কিন্তু এই হাতে যে এই ছিপটা দেখছেন, এই ছিপ দিয়ে কিন্তু আজকে আমি 3খানা মাছ ধরে নিয়েছি। ডাল লেকে এসে মাছ ধরার অভিজ্ঞতা কার কার আছে আমার জানা নেই, কিন্তু আমার হয়েছে ডাল লেকে এসে মাছ ধরার অভিজ্ঞতা। ডাল লেক থেকে কিন্তু পেহেলগামের ডিস্টেন্স হচ্ছে 94.7 কিলোমিটার। তো এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে হচ্ছে 3 ঘন্টার কাছাকাছি। আর যেতে যেতে রাস্তায় কিন্তু আমাদের এই যে ক্রিকেট ব্যাট, ড্রাই ফ্রুটস এইসবের দোকানগুলো পড়বে। তো আমি পারবো যতটা ভিডিও বন্দি করার চেষ্টা করব। সামনে যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বর্ডারে পাওয়া গেছিল। চলে এসছি কিন্তু আমরা কাশ্মীরের একটা কেশরের দোকানে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডে কিন্তু কেশরের দোকান লাইন দিয়ে ভর্তি। আর এইখানে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব দাঁড় করিয়েছেন গাড়িটা, বলছে যদি কিছু ড্রাই ফ্রুটস বা কেশর ফেশর কিছু নেওয়ার হয় তাহলে এই দোকান থেকে নিয়ে নিতে পারে। অরিজিনাল কেশর। এই কেশর বলছে যে 10 সাল 15 সাল এই কেশরটা রেখে দিলেও কোনো রকম এর খারাপ হবে না আর কি। এইটা হচ্ছে ফুলের গাছ, আর এখান থেকে এইগুলো इसे आगे वाले 1 2 3 होता है, ये निकालने के बाद चटाई के लिए आप काट देंगे। 3000 दोनों निकलते 10 ग्राम केसर। কেশরটা 1 গ্রাম হচ্ছে 300 টাকা, 1 গ্রাম। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে 1 গ্রামের দাম হচ্ছে 250 টাকা। বাপরে বাপ, মানে একটু একটু করে যদি বিরিয়ানি বা কোনো মশলার মানে কোনো রকম ওই সব খাবারের উপর দিয়ে দেওয়া যায়, মানে গন্ধে একদম মাথা আড়া হয়ে যাবে। এই নূর মোহাম্মদ যে দোকানটা রয়েছে, নূর মোহাম্মদ ভাট, এর এখানে কিন্তু সবথেকে বিখ্যাত হচ্ছে এদের এখানকার ড্রাই ফ্রুটস প্লাস কেশর এইসব। আর নূর মোহাম্মদের পাশেই এই যে স্পেশাল কাশ্মীরি কাওয়া,
এই কাওয়াটি আমি একটা নেব। আর এর যেটা যার মধ্যে কাওয়াটা বানায় সেইটা জাস্ট একটু আপনাদের দেখাই। এইরকম একটা इसको बोलते हैं समोवर। इधर कोयला डालते हैं, इधर पानी, पानी में 11 स्पाइसेस। कावा का मतलब ये है 11 मसालों का चाहिए होता है, 11 मसालों का मिश्रण। 11টা মশলার মিশ্রণ হচ্ছে এই কাওয়া তৈরি হয়। আর এইরকম একটা রূপোর যে জাগ রয়েছে, জাগের মধ্যে কাওয়াটা দিচ্ছে। এইটার ভিতরে থাকে হচ্ছে চারকোল, আর তার পাশে এই যে কাওয়াটা তৈরি হচ্ছে, মানে পুরো কাওয়া রেডি। তার সাথে একটা বিস্কুট দিয়েছে, তো এটাকে আমি খাবো। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে শর্মাল, মানে এখানকার এটাকে এই জাস্ট কাওয়ার মধ্যে ডুবিয়ে ভালো করে একদম অন্যরকম টেস্ট। এটা হচ্ছে জাস্ট বিস্কুট, আর এইটা হচ্ছে কাওয়াটা। রেকমেন্ডেশন রইল এই যে স্পেশাল কাওয়া, কাশ্মীরি খাওয়া। আর জাস্ট একদম ওই নূর মোহাম্মদ যে দোকানটা রয়েছে তার পাশেই রয়েছে এই দোকানটা। ওই নূর মোহাম্মদ ভাট বলে যে দোকানটা আছে ওটাই কিন্তু সবথেকে বেস্ট। ওর ওই যে কাওয়া টিয়ের যে দোকানটা ছিল তার পাশেই একটা আতরের সেন্টের দোকান ছিল, দুর্দান্ত গন্ধ, দুর্দান্ত। মানে এখানকার যে কাশ্মীরি যে আতর বিক্রি হয় সেই আতরের একদম অরিজিনাল দোকান। ওদের ওখানে আমি গিয়ে একটা ছোট আতর নিয়েছি 500 টাকা দিয়ে, দারুণ সুন্দর গন্ধ। আর যেটা বলার সেটা হচ্ছে ওরা কিন্তু যদি আপনাদের ওই আতর ভালো লাগে তাহলে কিন্তু ওরা আপনাদের ডেস্টিনেশন, মানে আপনারা যদি কলকাতায় থাকেন বা বিভিন্ন রাজ্যে, ওরা কিন্তু থ্রু কোরিয়ার ওইটাকে পাঠিয়েও দেয়। পেহেলগাম যেতে যেতে এই আভান্তিস্বামী টেম্পলটা কিন্তু রাস্তায় পড়বে। এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান। রাজা আভান্তিস্বামী 855 খ্রিস্টাব্দে এই বিষ্ণু মন্দিরটি স্থাপন করেন। তো সামনে পুরো হিস্ট্রিটা দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই মন্দিরের কিছু ভগ্নাবশেষ আপনাদের সামনে তুলে ধরলাম। এইটা হচ্ছে পুরো মন্দিরের স্থাপত্য ভগ্নাবশেষ। আচ্ছা, এইগুলো কিন্তু ব্যাটের কাঠ, মানে ক্রিকেট ব্যাট। এই যে এইসব কাঠগুলো দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়, এই সব ক্রিকেট ব্যাটের কাঠ কিন্তু এগুলো। আর আপনারা জানেন কজন আমি জানি না ঠিক, কিন্তু ক্রিকেট ব্যাট কিন্তু কাশ্মীরি উইলো যেটা বলে সেটাই ক্রিকেট ব্যাট কিন্তু এইখানকার এই কাশ্মীরি উইলো দিয়ে তৈরি হয়। এইখানে পুরো একদম সব এই যে সব ব্যাট রাখা রয়েছে, মানে শুকনো, এগুলোকে ব্যাটে পরিণত করা হয়, মেশিনে ফেলে ব্যাট তৈরি করা হবে। আলটিমেট একটা ব্যাট কিনেই নিলাম। এই লাল কাপড়ে পরানো রয়েছে। এবার আর কোথাও দাঁড়ানো নেই, একদম সোজা পেহেলগামে গিয়ে দাঁড়াবো আমরা। রাস্তায় যেতে যেতে এই পেহেলগামে ঢোকার আগে এই রাজুস আপেল জুস পয়েন্ট, এইখানে কিন্তু একবার দাঁড়িয়ে জুস, আপনাদের আপেল জুস কিন্তু নিতেই হবে। চলুন নেওয়া যাক আপেল জুস। কিন্তু এই আপেলগুলো সব হচ্ছে কাশ্মীরি আপেল জুস অর্ডার করে দিয়েছি, দেখা যাক কখন দেয় এরা। আচ্ছা, আমাদের আপেল জুস এসে গেছে। ওপর একদম আপেলের জুস, পুরো আপেলের, একদম আপেলটাকে পুরো পেস্ট করে আপেলের জুস দিয়েছে। একদম আপেলের টেস্ট দারুণ লাগছে খেতে, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। মানে একটা হালকা গরম রয়েছে, গরমের মধ্যে কিন্তু এই জুসটা খেলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। গাড়িতে আস্তে আস্তে বেশ ঝিমিয়ে গেছিলাম, কিন্তু এই অ্যাপেল জুসটা খাওয়ার পর আবার কিন্তু তরতাজা হয়ে উঠেছি। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। আমাদের এই বাঁ সাইডে রয়েছে লিডার নদী, আর পেহেলগামের মধ্যে আমরা ঢুকে পড়েছি। কি অপরূপ সৌন্দর্য দেখুন। আর এই সাইডে পাহাড়ের চূড়ায় পুরো বরফে ভরা। পাশ দিয়ে লিডার নদী বয়ে চলেছে, আর তার ওপাশে পুরো পেহেলগাম শহর। আর এরকম পাহাড়ি রাস্তা, আর তার মাথায় পাহাড়ের মাথার চূড়াগুলো জাস্ট পুরো বরফাবৃত। এইখানে কিন্তু রিভার র্যাফটিং হয় এই নদীর এই জায়গাগুলোতে পুরো।
रिवर राफ्टिंग है। यहाँ से जाते हैं राफ्टिंग करते करते नीचे तक, अभी पानी नहीं है ना, पानी बड़े। দীর্ঘ 94 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা জাস্ট এসে পৌঁছেছি হচ্ছে এখন পেহেলগামের হোটেলে। আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা, আর তার পেছনে দেখুন একটু উঁচুতে, এখানটা কিন্তু শান্ত অনেক বেশি, নিচে পুরো পেহেলগাম, আর সাইড দিয়ে মাঝখান দিয়ে এই যে লিডার নদী বয়ে যাচ্ছে। এইখানে পুরো গাড়ি স্ট্যান্ড রয়েছে এই জায়গাটা, আর ওপাশেও প্রচুর হোটেল আছে, কিন্তু ওখানটা প্রচণ্ড গ্যাঞ্জাম। একটু পাহাড়ের ওপরে রয়েছে, গাড়ি আছে, আমাদের সাথে কোনো অসুবিধা নেই। তো পাহাড়ের ওপরে এই হোটেল শিকারগা। চলুন ভেতরে ঢোকা যাক। আচ্ছা, আমরা কিন্তু হোটেলের ভেতর চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 210। আর এই ভেতরে ঢুকছি, আমরা ট্রিপল বেড নিয়েছি। তো এই দুটো বেড, এই বেডে আরামসে 3 জন থাকতে পারবে। আর এই পাশে আর একটা বেড রয়েছে, আর এইখানে একটা বড় জানলা, এইখানে একটা টিভি রয়েছে, আর এই পাশে একটা আয়না রয়েছে। তো আমরা জাস্ট জানলা দিয়ে ভিউটা দেখি। ও ও ফ্রন্টের ঘর পাইনি, কিন্তু এই সাইডের ঘর, কিন্তু সাইডের ঘরের ভিউ দুরন্ত মাস্ত। আর ওয়াশরুমটা চেক করে নেওয়া যাক, ওয়াশরুমের কী অবস্থা। আচ্ছা, তার সাথে আমি একটু দেখি দিই, এখানে জাস্ট টেবিল রয়েছে, দুটো চেয়ার আছে, পুরো কার্পেট পাতা। ওয়াও, যথেষ্ট বড়। এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, এখানে একটা লাইটও রয়েছে। ভালো, বেশ ভালো। আচ্ছা, বৈশরণ ভ্যালি ওঠার আগে একটু ম্যাগি হয়ে যাক হালকা হালকা করে। এই ম্যাগি কিন্তু একবারও টেস্ট করাই হয়নি। তো আমি জাস্ট এই আমরা আমাদের 4 জনের জন্য 4 প্লেট ম্যাগি নিয়ে নিয়েছি, নিয়ে আমি আর আমার ছেলে ওপরে উঠবো আজকে। অনেক বার্গেনিং করার পর লাস্ট এসে দাঁড়িয়েছে হচ্ছে 1000 টাকায়। তো 1000 টাকা করে আমরা দুজন, মানে 2000 টাকা করে দিতে হবে। তো দুজনে মিলে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট বৈশরণ ভ্যালি। ওনার সেই 700-800 রেট মনে হয় না নেই, কারণ এরা বলছে যে 500 টাকা শুধু ইয়েই নেবে, যে পোটার আছে, মানে যে ট্রেনে নিয়ে যাবে সেই 500 টাকা নেবে, প্লাস ঘোড়া, প্লাস ওখানে ট্যাক্স নিয়ে। আমি চলো অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পর লাস্ট এসে দাঁড়িয়েছে হচ্ছে 1000 টাকা। আচ্ছা, এই হচ্ছে রাস্তা, মানে জবরদস্ত রাস্তা। আর এই রাস্তায় প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে। আর যখন ঘোড়াটা ওপর দিকে উঠবে তখন বডিটাকে আমাদের সামনের দিকে রাখতে হবে, যখন ঘোড়াটা নিচের দিকে নামবে তখন বডিটাকে পেছন দিকে রাখতে হবে। এটা আমি যতদূর জানি। তো স্টার্ট করেছি, ভয়ও লাগছে, রাস্তাটা খুব খারাপ, পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তবুও দুর্গমকে জয় করতেই হবে, তো এগিয়ে চলা যাক। আর এই সাইডে আমি আর ওই যাচ্ছি, মাকে আর নিইনি, আর ওয়াইফকেও আর নিইনি, আমরা দুজনেই যাচ্ছি। রাস্তা কিন্তু খুব খারাপ বাবা রে, এদের রাস্তা কিন্তু মাঝে মাঝে এদের পা স্লিপ করে। ভিডিও করতে কিন্তু বারবার মানে ক্যামেরাটাকে অন করতে হচ্ছে, আর ক্যামেরাটা অন করতে যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড ভয়ও করছে, কারণ এই রাস্তা লাইন দিয়ে অবশ্য লোকজন নামছে, আর রাস্তাটা কিন্তু একদম ফুল ওপর দিকে। তো আপনারা যারা আসবেন খুব সাবধানে বসবেন। এই জায়গাটা, ওইখানটা কিন্তু রাজা মহারাজা হরি সিং ওইখানে একটা তীর দিয়ে একটা বাঘ এবং একটা হরিণ মেরেছিল। তো সেই জন্য এই জায়গাটা, থ্যাংক ইউ ম্যাম, ডাবিয়াং হান্টিং প্লেস। তো এইটা একটা কিন্তু পয়েন্ট। এইরকম রাস্তা, বাপরে বাপ, হ্যাঁ এইরকম রাস্তা। আর এখন কিন্তু ওপরের দিকে উঠছি, বডি ওয়েটটাকে কিন্তু সামনের দিকে রাখতে হবে। ये कश्मीर वैली है, जो ये माउंटेन है ना, इसकी बैक साइड में शंकराचार्य का मंदिर आता है जो श्रीनगर में पड़ता है। इसीलिए इस जगह का नाम पड़ गया कश्मीर वैली। कश्मीर वैली। और जो अखरोट वखरोट होते हैं ना, बादाम वो सबको यहीं मिलता है साहब। এইরকম রোড, এইরকম অবস্থা, এইরকম দেখুন কোথা থেকে যাচ্ছে সব। ওরে ভগবান রে, মানে আবার আমাদের ঘোড়াটা আবার এর ওপর দিয়ে দৌড়বে, এখন উঠবে আর কি।
যে রোডটা দিয়ে এনেছে মানে ভয়ঙ্কর রোড, ভয়ঙ্কর, মানে দুর্বল হৃদয়ের মানুষেরা কিন্তু যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এইরকম অবস্থা, মানে যা তা। আর এই আপনারা নিচে হয়তো দেখতে পাচ্ছেন এই নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার মাঝখান দিয়ে এনেছে পাথরের ওপর দিয়ে। ওরে বাপরে বাপ। এখন একটুখানি প্লেন জায়গা আছে, তো সেই প্লেন জায়গা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি বৈশারণ ভ্যালির পথে, মিনি সুইজারল্যান্ড। আর এখান থেকে একটা পাহাড়ি ঝর্ণা নেমে চলেছে। এইখানটা কিন্তু আবার উঁচু, আবার, তার মানে বডিটাকে আমাদের সামনের দিকে রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে সুইজারল্যান্ডের সামনের গেট, মানে মিনি সুইজারল্যান্ড বৈশারণ ভ্যালি। আর রাস্তার অবস্থাটা জাস্ট একবার দেখুন। আমরা ওখানে গিয়ে দাঁড়াবো কোথায় সেটাই বুঝতে পারছি না, মানে জুতো ফুতো সব কাদা হয়ে যাবে, যাই না, দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে বৈশারণ ভ্যালির বোর্ড, এই হচ্ছে রেট। একবার পজ করে দেখে নেবেন আপনারা। আমরা জাস্ট এখন ভেতরে ঢুকবো, এখান থেকে টিকিট নিতে হবে। তো টিকিটটা নিয়ে ভেতরে ঢুকবো, একটা রোমহর্ষক অ্যাডভেঞ্চার, মানে এই ঘোড়ার জার্নিটা। আচ্ছা, ঢুকছি বৈশারণ ভ্যালির ভেতরে, আর এই হচ্ছে বৈশারণ ভ্যালির ভিউ। এইখানে অনেক খাবার স্টল বল রয়েছে, প্লাস এদিকে এরকম একটা ভ্যালি, আর এইখানে ওই জিপ রাইডিং চলছে, আর এই পাশে এই পাহাড়। এখান থেকে কিন্তু জিপ লাইনটা হচ্ছে একদম আমার সামনেই রয়েছে, এই যে এইখান থেকে এই জিপ লাইন শুরু হচ্ছে এবং এখানে গিয়ে শেষ হচ্ছে একদম ওই লাস্ট অবধি চলে যাচ্ছে। কিন্তু বাচ্চাদের খেলার প্রচুর জায়গার মানে জিনিসপত্র রয়েছে, যেমন এই গোল এটার ভেতরে ঘুরে যাবে, এই মাঝখান দিয়ে একটা জিপ লাইন বেরিয়ে যাচ্ছে। দারুণ দারুণ, মানে একদম অসাম, মানে ভাবা যায় না, এত সুন্দর ভ্যালি কিন্তু আমি খুব কমই দেখেছি। আপনাদের কেমন লাগছে বলুন? আমার তো একদম, মানে আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর একটা ভ্যালি, যে এই মিনি সুইজারল্যান্ড যে ইন্ডিয়ার মধ্যে রয়েছে, আমি আসিনি আগে কোনো দিন, এই ফার্স্ট টাইম। আর এই তার পাশে এই পাহাড়ের জাস্ট ভিউটা দেখুন, ও, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে মানুষজনের পুরো ভিড়, একদম মনে হচ্ছে উৎসব লেগেছে, মেলার মতো অবস্থা। সবাই ফটো তোলায় ব্যস্ত, সেলফি তোলায় ব্যস্ত। আচ্ছা, এই জিপ লাইনের টিকিট কিন্তু 350 টাকা করে। আমার ছেলেকে একটা দিয়েছি, ও এই যে টিকিট। আমার আর চড়ার ইচ্ছা নেই, এইসব জিপ লাইন অনেক হয়েছে, তো ও চড়ে আসুক, ততক্ষণ আপনারা সাথে থাকুন। ওকে বলেছি যতটা পারবি তুই ক্যামেরা করে তুলবি, তো দেখা যাক কীরকম ভিউটা আসে। যাচ্ছি জিপ লাইনে। রাইড কমপ্লিট। স্যার এন্ট্রি একটা ছবি তুলো না, এদিকে পাহাড়ের সাথে এইখানটা দাঁড়িয়ে। জেবেল এ স্লিপ কাটবে। আমি একটাই কথা বলবো আপনাদের, দুর্দান্ত ভ্যালি, চারধারটা পাহাড়ের চূড়াতে বরফে ভর্তি, এই যে সব চূড়াগুলো বরফ, আর এই রকম একটা গ্রিন ভ্যালি। এটা আপনাদের জানুয়ারি মাসে
ফেব্রুয়ারি মাসে কিন্তু পুরো এই ভ্যালি বরফে ঢাকা থাকে, এখনও কোনায় কোনায় বরফ পড়ে রয়েছে। কিন্তু এই ভ্যালির সৌন্দর্য হচ্ছে গ্রিন, যখন গ্রিন থাকবে ঘাস উঠে যাবে পুরো ভ্যালিতে, অপরূপ সুন্দর, অপরূপ, মানে কল্পনার বাইরে এত সুন্দর লাগে। পুরো মনে হবে যেন একটা গল্ফের মাঠে দাঁড়িয়ে আছেন আপনারা, এই দেখুন। আর এইসব জায়গাগুলো পুরো ঘাস হয়ে যাবে। আর এই পাশটা এইরকম উঁচু, এইখান থেকে জিপ লাইন চলছে। মানে সত্যি কথা বলতে আপনাদের একদম মন ভরে যাবে, আমি বলে দিলাম। কিন্তু একবার এই বৈষ্ণববাড়িতে আসবেন, কিন্তু হ্যাঁ রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। আজকে আমি রয়েছি কাশ্মীরের পেহেলগামে। আর আজকে আমাদের টোটাল মানে যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে এই আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি ঘুরে দেখার। আর তার সাথে এখানকার যে চন্দনবাড়ি বলে জায়গা আছে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, এই পেহেলগাম থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। আর ওই চন্দনবাড়ি থেকে কিন্তু অমরনাথ যাত্রার মেন ট্রেক বা যেটা আপনারা ভাবেন সেইটা ঘোড়ায় করে যেতে পারেন। তো সেই সব পয়েন্টগুলো দেখার ইচ্ছা আছে। আর সকালবেলা একদম রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটা সকাল, আর তার সাথে এই পাহাড়ের চূড়াগুলোয় পুরো বরফ আবৃত। তো আজকে আমরা বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে এখান থেকে আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি। আমরা চলে এসেছি এখন এই ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা এই চন্দনবাড়ি যাওয়ার গাড়ি নেব। এখানে কিন্তু ট্যুরিস্টদের ট্যাক্সি স্ট্যান্ডে কিন্তু গভর্নমেন্টের রেট দেওয়া আছে। তো জাস্ট আমি এই ট্যাক্সি স্ট্যান্ডে গভর্নমেন্টের রেটটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রেট। আর তার সাথে হচ্ছে আমরা যাবো যে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আড়ু ভ্যালি, পেহেলগাম ভ্যালি, এইগুলো আমরা কভার করবো আজকে। আচ্ছা, আপনাদের জাস্ট একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানকার কিন্তু লোকাল গাড়ি নিতে হবে লোকাল সাইট সিন করার জন্য। আপনারা যে গাড়িটা করে শ্রীনগর থেকে পেহেলগাম এসেছি, সেই গাড়ি কিন্তু এখানকার লোকাল যে ইউনিয়ন আছে সেখান থেকে কিন্তু যেতে দেবে না। তো আমরা একটা গাড়ি করে নিয়েছি, আমরা 4 জন ছিলাম। তো হন্ডা এমএস গাড়ি আমাদের দিয়েছে একটা, তো সেটা করে আমরা এখন এই লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখতে যাব। আচ্ছা, আমাদের ফার্স্ট গন্তব্য কিন্তু আড়ু ভ্যালি। তো পেহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে আড়ু ভ্যালি, আর চন্দনবাড়ি হচ্ছে 16 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আড়ু ভ্যালির দিকে। আর এই হচ্ছে রাস্তা, আর এই পাশ দিয়ে লিডার নদী বয়ে চলেছে। আচ্ছা, এই কিন্তু আমরা আড়ু ভ্যালির মধ্যে ঢুকে গেছি। আর এই পাশে পাহাড়গুলোর সৌন্দর্য দেখুন, ওফ, মানে পাগল করা সৌন্দর্য। আর ये गांव देख रहे हैं, ये पूरा आड़ू वैली का गांव है। আচ্ছা, এইগুলো কিন্তু আড়ু ভ্যালির যে গ্রাম আছে সেই গ্রামটা। আর নিচে ওহ বাপরে, লিডার নদী। देखो भी जाम, क्योंकि यहाँ उतना टाइम नहीं लगाना, क्योंकि जितना इधर टाइम लगाओगे ना हम 3-4 घंटा इधर ही फंस जाएंगे भीड़ से। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আড়ু ভ্যালির ভিউ। তলা দিয়ে লিডার নদী, আর এইদিকে হচ্ছে গাড়ির জ্যাম। সব চূড়াগুলো একদম তুষারাবৃত। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আড়ু ভ্যালির ভিউ। তো এই রকম নদী চলে গেছে, চারধারে বরফের পুরো পাহাড় বরফাবৃত। আর এপাশ থেকেও নদীটা ফুল ইয়েতে আসছে, ফুল স্রোতে। আর মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, এই রে গাড়িটা বাইরের প্রতি চলে যাচ্ছে। যাই হোক, এইরকম লিডার নদী ওপর থেকে বয়ে আসছে। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। আর নদীটা এইদিকে এরকম চওড়া হয়ে গেছে এইখানটাতে। তো চলুন এবার আর একটা স্পটে যাওয়া যাক। আমরা কিন্তু এই এখন চলে এসেছি একদম চন্দনবাড়িতে। দুর্দান্ত এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একদম মনোরম পরিবেশ। কি বলবো আপনাদের, জাস্ট আমি আমার পেছনের ভিউটা দেখাই। এই হচ্ছে পুরো চন্দনবাড়ি। এই যে নিচে সব যারা ট্যুরিস্ট এসছে তারা সব ফটো তুলছে আর প্রচণ্ড আনন্দ করছে। আর এই সাথে পাশ দিয়ে এই যে লিডার নদী বয়ে যাচ্ছে, এই সব পুরো লিডার নদীটা বয়ে যাচ্ছে এইদিকে।
আর এইখানে একটা বিশাল বড় পাথর রয়েছে। এই যে ভিউ, এটাই হচ্ছে পুরো চন্দনবাড়ি। আর এই ওপর দিকে একটুখানি ক্যামেরাটা তুললে আপনার পুরো এই বরফে ঢাকা পাহাড়, আর এখান থেকে পুরো বরফ গলা জল নদী দিয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ অসাধারণ, মানে এরকম কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না যে পৃথিবীর এই সব জায়গাগুলো এত সুন্দর হতে পারে। আর চন্দনবাড়ি কিন্তু জার্নি শেষ, তো ফিরে যাচ্ছি। ফেরার পথেই পড়বে হচ্ছে বেতাব ভ্যালি। এই সামনের রাস্তা রয়েছে, এই রাস্তা থেকেই আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, সেইখানেই কিন্তু বেতাব ভ্যালি। আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালি রাস্তার ফেরার মধ্যেই পড়ে, মানে চন্দনবাড়ি হয়ে ফেরার সময়তেই বেতাব ভ্যালিটা দেখতে পাবেন। আর আমি আর নিচে নামছি না, আমি জাস্ট ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, কারণ এখন 3 কিলোমিটার নিচে হেঁটে নামতে হবে, আবার উঠতে হবে, তো ওঠাই চড়াই প্রচুর ব্যাপার আছে এখানে। তো জাস্ট এইটা হচ্ছে, এই হচ্ছে নিচে পুরো বেতাব ভ্যালির ভিউ। প্রচুর লোক গেছে নিচে। এই পুরোটা জুন জুলাই মাসে পুরো গ্রিন হয়ে যায় ভ্যালিটা। এখন বরফ ছিল, বরফটা জাস্ট শেষ হয়েছে, এইখানে এখনও বরফ পড়ে রয়েছে এই পাহাড়গুলোতে। তো বরফটা জাস্ট এখন গলেছে, গলার ফলে ঘাসগুলো সব মরে রয়েছে, কিন্তু এই ঘাস যখন আবার নতুন করে গজাবে তখন মানে একদম সবুজ হয়ে যাবে এই ভ্যালিটা। এই হচ্ছে পুরো বেতাব ভ্যালি। বেতাব সিনেমার শুটিং এখানেই হয়েছিল। পেহেলগাম থেকে বেতাব ভ্যালি হচ্ছে 7 কিলোমিটার, বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ি হচ্ছে আরও 9 কিলোমিটার, তো 9-এর সাথে 16 কিলোমিটার। দীর্ঘ এই 12 দিন বাড়ির বাইরে থাকার পর মর্তের এই ভূস্বর্গকে আলবিদা জানিয়ে বাড়ি ফেরার পালা। আজ আমাদের শেষ দিন, মানে আজকে আমরা পেহেলগাম ছেড়ে দেবো, ছেড়ে সোজা চলে যাব হচ্ছে জম্মু। তো এখন আমরা যাব হচ্ছে অনন্তনাগ। অনন্তনাগ থেকে আমাদের গাড়ি থাকবে, ওই গাড়ি করে সোজা চলে যাব হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, এবং রাত্রিরে আমাদের 9টা 20-তে ট্রেন আছে। কি ট্রেন আছে সেটা কিন্তু স্টেশনে গিয়ে আপনাদের জানাবো। চলুন যাওয়া যাক আজকের জার্নি।